তালপুকুর নামের একটি গ্রামে পুতুল নামের এক ছোট্ট মেয়ে তার ঠাকুমার সাথে থাকতো। শীতল যেমন দুষ্টু ও চঞ্চল ছিল, ঠিক তেমনি খুব ভালো ছিল। এই তো এই সুযোগে বাগানে কেউ নেই, এখন কয়েকটা পাকা পাকা আম ছিঁড়ে নিয়ে যাই। ওই কিপ্টে কাকিমা তো কাউকে আম খেতেই দেয় না। এবার তাড়াতাড়ি হাত চালাই, নয়তো আমার কেউ দেখে ফেলবে। এই বলে শীতল সেখান থেকে পালিয়ে যায়। যাই যাই, আরতি দিদার বাড়িতে যাই। দিদা হয়তো মনে অনেক কষ্ট নিয়ে বসে আছে। এরপর শীতল তার আরতি দিদির বাড়িতে আম নিয়ে যায় আর গিয়ে তাকে সব আম দিয়ে দেয়। দিদা, এই সব আম তোমার। কাল যখন তুমি কৃষ্ণা কাকিমার কাছে আম চেয়েছিলে, আমি দেখেছিলাম ওই কাকিমা তো তোমায় আম দিলই না, বরং তোমায় অনেক আজে বাজে কথা শোনালো। তুমি অনেক কষ্ট পেয়েছিলে, তাই না? আমারও তো অনেক কষ্ট লেগেছিল, তাই আমি ওই কাকিমার বাগান থেকে আম নিয়ে এসেছি তোমার জন্য। তুমি এই আমগুলো মজা করে খাবে, বুঝলে? তুই সত্যি অনেক ভালো রে। আসলে টাকার অভাবে আমি আম খেতে পারি না, তাই কৃষ্ণার কাছে আম চেয়েছিলাম। ও তো দিলই না, বরং দুটো কথা শুনিয়ে দিল। তুমি কষ্ট পেও না দিদা, বরং এই আমগুলো খাও। আমি বাড়ি যাই। এই বলে শীতল সেখান থেকে তার বাড়ি চলে যায় আর বাড়ি ফিরে দেখতে পায় যে কৃষ্ণা কাকিমা সেখানে দাঁড়িয়ে আছে। এই রে, কৃষ্ণা কাকিমা এখানে কেন? উনি কি ঠাকুমাকে সব বলে দিয়েছে নাকি? কি রে, তুই কি ভেবেছিস হ্যাঁ, যে তুই আমার বাগানের আম চুরি করবি আর আমি কিচ্ছু টের পাবো না? তোকে চুরি করতে আমার মেয়ে দেখেছে। কি রে, কথা বলছিস না কেন? তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? কেন আম চুরি করেছিস? হ্যাঁ দিদা, আপনি আপনার নাতনিকে শাসন করুন আর যেন আপনার নাতনিকে আমার বাগানের আশেপাশে না দেখি। আর কখনো যদি আপনার নাতনি আমার আমের গাছে হাত দেয়, তাহলে আমি আর বিচার নিয়ে আসবো না, আমরাই আপনার নাতনিকে শাসন করব। এই বলে কৃষ্ণা সেখান থেকে চলে যায়। আর কৃষ্ণার মুখে এমন কথা শুনে শীতলের ঠাকুমা তো ভীষণ রেগে যায়। এভাবেই শীতল অন্যের জন্য নিজে শাস্তি পেত। কি রে, এখানে এভাবে বসে আছিস, খাবি না? না, আমি খাবো না ঠাকুমা, তুমি এখান থেকে যাও। আমার ভালো লাগছে না, আমি কিচ্ছু খাবো না। আমি জানি যে তুই আম নিজের জন্য চুরি করিসনি। কার জন্য কৃষ্ণার গাছের আম পেড়েছিস বল? কার আবার? আরতি দিদার জন্য। কৃষ্ণা কাকিমা আরতি দিদাকে আম দেয়নি জন্যই আমি আম চুরি করেছি। তুমি তো জানোই কাকিমাকে, কাকিমার কাছে আম চাইলে কি আমাকে দিত? এই জন্যই তো চুরি করেছি। আর এই জন্য তুমি আমাকে কতগুলো বকলে। কি করব বল, লোকের সামনে তো শাসন করতেই হবে, এজন্যই করি। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। এই দেখ, আমি কানে ধরছি, এখন তো চল, খেতে চল। হয়েছে, থাক, আর কানে ধরতে হবে না। খিদে লেগেছে, চলো খাবো। এই বলে তারা দুজন ঘরে চলে যায়। আর এভাবেই হাসি, কান্না, ঠাট্টা ও খুনসুটিতে তাদের দুই দিদানাতনির দিন ভালোই কাটছিল। একদিন শীতল গ্রাম ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে যায়। সে হঠাৎ করে তার সামনে একটি গাছ দেখতে পায়, যেটা দেখে শীতলের চোখ কপালে ওঠার মতো হয়ে যায়। এটা কি দেখছি আমি? গাছে পুতুল, তাও আবার 7 রঙের। গাছে 7 রঙের পুতুল ধরা আছে। কি সুন্দর সুন্দর পুতুল, দেখি তো ছুঁয়ে। এই বলে যেই না শীতল পুতুলে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে 7 রঙের পুতুল গাছের সাথে শীতল হাওয়ায় উঠতে থাকে। এ কি, আমি কোথায় যাচ্ছি? আমি এভাবে উড়ছি কেন? গাছটাও তো দেখি উড়ছে। কে আছো এখানে? কে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছ? আমার খুব ভয় করছে, আমি আমার ঠাকুমার কাছে যাব। এসব বলে শীতল চিৎকার করতে থাকে। আর 7 রঙের পুতুল গাছটা
শীতলকে উঠতে উঠতে এক অজানা জায়গায় নিয়ে যায় আর গাছটাও সেখানে দাঁড়িয়ে পড়ে। এ কি, আমি কোথায় এসে পড়লাম? এ তো দেখছি এক আজব রাজ্য। কি ছোট ছোট ঘর! এই ঘরগুলোতে কে থাকে? এত ছোট ঘরে তো ছোট ছোট মানুষই থাকার কথা, কিন্তু আমি এই অদ্ভুত রাজ্যে এলাম কেন? আমাদের এই 7 রঙের পুতুলের সাহায্যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি হলাম পুতুল রানী রংধনু, আর এই 7 রঙের পুতুল গাছটা হলো আমার বাহন। পুতুল রাজ্য, পুতুল রানী, বাহন, এসব তো আমি রূপকথায় শুনেছিলাম। তবে কি আমি রূপকথার রাজ্যে চলে এসেছি? এটা কি বাস্তব নাকি স্বপ্ন? এটা বাস্তব। তুমি কোনো স্বপ্ন দেখছো না। তোমায় আমি এই পুতুল রাজ্যে নিয়ে এসেছি। কেন কেন তুমি আমায় এখানে নিয়ে এসেছো? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? তুমি তো আমাদের কোনো ক্ষতি করনি, বরং তুমি আমাদের ক্ষতির হাত থেকে বাঁচাবে। তুমি আমাদের সাহায্য করো। আমি জানি তুমি অনেক ভালো আর পরোপকারী, তাই আমি তোমায় এখানে নিয়ে এসেছি। আমি তোমাদের সাহায্য করব, কিন্তু কি করে করব আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। এখানে দক্ষিণে একটি গাছ আছে, আর ওই গাছে অনেক রঙিন পুতুল আছে। তোমায় ওই পুতুলটা আমাদের এনে দিতে হবে। আসলে ওই পুতুলটা পাহারা দেয় এক রাক্ষসী, আর ওই গাছটাও মায়া করা, তাই আমরা কেউ সেখানে যেতে পারি না। তাই তোমায় এখানে নিয়ে এসেছি। তুমি কি চুপি চুপি করে ওই রঙিন পুতুলটা আমাদের এনে দিতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? অন্যের ভালোর জন্য আমি সব করতে পারি। আর চুরি করা, এটা তো আমার বা হাতের খেল। আমি কৃষ্ণা কাকিমার বাগান থেকে কত ফল চুরি করেছি, আর ওই রঙিন পুতুল আনতে পারবো না? ঠিক পারবো আমি। তুমি এবার আমায় ঠিক করে পথটা বলে দাও তো দেখি। এরপর পুতুল শীতলকে পথ বলে দেয়, আর শীতল ওই পথ অনুযায়ী গাছের কাছে পৌঁছে যায় আর গিয়ে দেখে রাক্ষসী সেখানে কড়া পাহারা দিচ্ছে। এই বলে শীতল গাছের দিকে একটি জোরে ঢিল ছুঁড়ে মারে, আর রাক্ষসী সেই শব্দ শুনে সেই দিকে চলে যায়। আর এই সুযোগে শীতল গাছ থেকে রঙিন পুতুলটা নিয়ে নেয়, আর পুতুল নিয়ে তাড়াতাড়ি করে পুতুল রানীর কাছে চলে আসে। এই নাও তোমার রঙিন পুতুল, আমি নিয়ে এসেছি। তোমায় অনেক ধন্যবাদ, তুমি সত্যি অনেক ভালো। তুমি জানো না তুমি আমাদের কত বড় উপকার করলে। এরপর পুতুল রানী জাদু করে সেখানে একটি পুতুল প্রকট করে, আর সেই পুতুলটি শীতলকে দেয়। এটা তোমার উপহার। এই পুতুলটা তোমার সব ইচ্ছে পূরণ করবে। 7 রঙের পুতুল গাছ, যা ওকে ওর গ্রামে পৌঁছে দে। শীতল, তুমি যাও, ওই গাছটা আবার স্পর্শ করো। এরপর শীতল ওই 7 রঙের পুতুল গাছ স্পর্শ করে, আর 7 রঙের পুতুল গাছটা আবারও উঠতে শুরু করে। আর উঠতে উঠতে শীতলকে তার গ্রামে পৌঁছে দেয়, আর সে আবারও পুতুল রাজ্যে ফিরে যায়। তাম্বুলপুর গ্রামে করুণা নামের এক মেয়ে তার ঠাকুমার সাথে থাকতো। ঠাকুমার শরীর অসুস্থ থাকার কারণেই করুণাকেই সংসার চালানোর হাল ধরতে হয়। করুণা বাজারে আম বিক্রি করে তাদের সংসার চালাতো। ঠাকুমা, ঠাকুমা, একটু ওঠো তো, আমার খাবার খাওয়ার তো সময় হয়ে এসেছে। আমায় ক্ষমা করে দে দিদি ভাই। কোথায় আমি তোর খেয়াল রাখবো, কিন্তু আমি তো তা করতে পারছি না। উল্টো এই ছোট বয়সে তোকেই সংসারের গানি টানতে হচ্ছে। আমি জানি তোর এতে অনেক কষ্ট হয়, তাই না রে? ঠাকুমা, তুমি চুপ করো তো, আমার একটুও কষ্ট হয় না। আর তাছাড়া মা মারা যাওয়ার পর তুমি তো আমায় এত বড় করেছো, কত কষ্ট করেছো। এখন তুমি অসুস্থ, তাই এখন তোমার সকল দায়িত্ব আমার। তোমায় এখন এত কথা বলতে হবে না, বুঝলে? তোমায় তো সুস্থ হতে হবে, বলো।
বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠাকুমা, আমি বাজারে যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, এখন না গেলে আম পচে যাবে। এই বলে করুণা আম বিক্রি করতে বাজারে চলে যায়। ওই গ্রামের সকলেই করুণাকে অনেক পছন্দ করত, তাই সকলে করুণার কাছ থেকে আম কিনতো। এভাবে ভালোই চলছিল করুণার দিন। একদিন করুণা আম বিক্রি করে বাড়ি যাচ্ছিল, তখনই হঠাৎ করুণা রাস্তার পাশে তার বয়সী একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে ডাস্টবিনের খাবার তুলে তুলে খাচ্ছিল। এ কি, তুমি এই পচাবাসি ডাস্টবিনের খাবার কেন খাচ্ছ? এগুলো তো ভালো খাবার নয়, এগুলো ফেলে দাও। না, আমি এগুলো ফেলবো না, আমার খুব খিদে পেয়েছে, তাই আমি এগুলো খাচ্ছি। তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার নাম তিশা, আর আমার বাড়ি কুন্দলপুর গ্রামে। নদী পার হলে কুন্দলপুর গ্রাম। আমি নদীতে ভাসতে ভাসতে কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এসেছি, না হলে ওই রাক্ষসী আমাকেও খেয়ে ফেলতো। রাক্ষসী? হ্যাঁ, রাক্ষসী। আমাদের গ্রামে এক ভয়ঙ্কর রাক্ষসী এসেছে, যে আমাদের গ্রামকে তছনছ করে দিচ্ছে। ওই রাক্ষসী গ্রামের সব ছোট বাচ্চাদের খায়। আমার ছোট বোনকে ওই রাক্ষসী খেয়ে ফেলেছে। আমাকেও খেতে চেয়েছিল, কিন্তু আমি ওই গ্রাম থেকে পালিয়ে এসেছি। এ তো দেখি সাংঘাতিক কাণ্ড। না জানি ওই রাক্ষসী কত মায়ের কোল খালি করেছে। তুমি ভেবো না, চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি তোমার কাছ থেকে সব শুনবো। আর তোমার শরীরের অবস্থাও তো খুব খারাপ, অনেক জায়গায় জখম হয়ে আছে। তুমি চলো আমার সাথে। এরপর করুণা তিশাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। সত্যি দিদি, তুমি অনেক ভালো, তোমার মতো মানুষ হয় না। তুমি এভাবে বলো না, এখন আমাকে কিছু একটা করতে হবে। তোমাদের গ্রামকে ওই রাক্ষসীর হাত থেকে রক্ষা করতেই হবে। ওই রাক্ষসী অনেক ভয়ঙ্কর, তুমি ওর কিচ্ছু করতে পারবে না। আমাদের গ্রামের দক্ষিণে এক ভৈরবী মা থাকে, তিনি নিশ্চয়ই এর কোনো সমাধান দিতে পারবে। চলো, আমরা বরং তার কাছে যাই। এরপর তারা দুজনে মিলে সেই ভৈরবী মার কাছে যায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা বলে, তোরা যে রাক্ষসীর কথা বলতেছিস, তার নাম হলো খাম্বা রাক্ষসী। ও খুবই ভয়ঙ্কর রাক্ষসী, ওকে শেষ করা এত সোজা নয়। আপনি তো প্রসিদ্ধ মা, কত ডাইনি রাক্ষসীকে ভরসা করেছেন, তবে আপনি ওই রাক্ষসীর হাত থেকে ওই গ্রামকে বাঁচান মা, দয়া করুন মা। আমায় ক্ষমা করো, আমি যে ওই রাক্ষসীকে মারতে পারবো না। ওই রাক্ষসীকে মারা বা বধ করা আমার ক্ষমতা নেই। তবে এখন কি হবে? কি করব আমি? কি করে গ্রামকে বাঁচাবো? কে সাহায্য করবে আমায়? শোন, তোকে একজনেই সাহায্য করতে পারে, আর সে হলো তিতাস নদীর মায়াবী জলপরী। উনি অনেককেই সাহায্য করেছে। যদি তুই মন থেকে ওই জলপরীকে ডাকিস, আর তোর ডাকে যদি জলপরী সন্তুষ্ট হয়, যদি সে মনে করে তোকে সাহায্য করবে, তবে সে ওই নদী থেকে উঠে আসবে। একমাত্র উনিই তোকে সাহায্য করতে পারে। তবে আমি তিতাস নদীতেই যাব। তিশা, তুমি ঠাকুমার কাছে যাও, আমি তিতাস নদীতে যাচ্ছি। এরপর করুণা সেখান থেকে তিতাস নদীতে চলে যায় আর নদীর কিনারে গিয়ে জলপরীকে ডাকতে থাকে। জলপরি, জলপরি, কোথায় তুমি? আমাকে সাড়া দাও, তুমি আমাকে সাহায্য করো। তোমার সাহায্যে যে আমার খুব প্রয়োজন। আমি যে অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমায় সাহায্য করো। এ কি, জলপরি তো এখনো আসছে না। তবে কি জলপরি আমার ডাকে আসবে না? জলপরি, ও জলপরি, কোথায় তুমি? তোমার সাহায্যের আমার খুব দরকার। আমায় যে ওই গ্রামকে বাঁচাতেই হবে, আমার ডাকে সাড়া দাও। এসব বলে করুণা নদীর কিনারায় কাঁদতে থাকে। আর হঠাৎই নদী থেকে সেই জলপরী উঠে আসে। এ দেখে তো করুণা অনেক খুশি হয়।
তুই অনেক ভালো। তুই নিজের জন্য কিছু না চেয়ে অথচ একটা অচেনা গ্রামকে বাঁচানোর জন্য কাঁদছিস। হ্যাঁ জলপরি, বলুন কি করে আমি ধ্বংস করবো ওই রাক্ষসীকে? একমাত্র তুই পারবি এ কাজ করতে। যোদ্ধা বংশের মেয়ে তুই, যেমন সাহসী তেমনই পরোপকারী, তাই শুধু তুই পারবি। শোন তবে, তিতাস নদী পেরিয়ে রূপসাগর, আর ওই রূপসাগরের মধ্যেই কাছেই এক দ্বীপ রয়েছে। ওই দ্বীপে রয়েছে এক অদ্ভুত মায়াবী গাছ, যেখানে আম গাছে আম নয় বরং কলা ধরা আছে। ওই কলা বড়ই বিষাক্ত। ওই কলা খেলেই কেবল ওই রাক্ষসী মৃত্যুবরণ করবে। তবে ওই কলা পাহারা দেয় এক বিষাক্ত সাপ। এই নে এই পাথর, এই পাথর তোর হাতে থাকলে কিচ্ছু করতে পারবে না ওই সাপ। আর এই নে নৌকা, আর এই নৌকায় করে তুই রূপসাগরে যা। এই বলেই জলপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর করুণার নৌকায় করে রূপসাগরের কাছের দ্বীপে সেই অদ্ভুত মায়াবী গাছের কাছে যায়, যেখানে আম গাছে কলা ধরা ছিল। এরপর করুণা সেই আম গাছ থেকে কলা ছিঁড়ে নেয়। করুণার হাতে জলপরির দেয়া পাথর থাকার কারণে করুণাকে সাপ কিছুই করে না। এরপর করুণা ওই কলা আর তিশাকে সাথে নিয়ে তিশাদের গ্রামে চলে আসে, আর কৌশলে রাক্ষসীকে সেই কলা খাইয়ে দেয়। আর কলা খাওয়ার সাথে সাথেই রাক্ষসী ভৎস হয়ে যায়, আর পুরো গ্রাম রাক্ষসীর হাত থেকে রক্ষা পেয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তাম্বুলপুর গ্রামে করুণা নামের এক মেয়ে তার ঠাকুমার সাথে থাকতো। ঠাকুমার শরীর অসুস্থ থাকার কারণেই করুণাকেই সংসার চালানোর হাল ধরতে হয়। করুণা বাজারে আম বিক্রি করে তাদের সংসার চালাতো। ঠাকুমা, ঠাকুমা, একটু ওঠো তো, তোমার খাবার খাওয়ার তো সময় হয়ে এসেছে। আমায় ক্ষমা করে দে দিদি ভাই। কোথায় আমি তোর খেয়াল রাখবো, কিন্তু আমি তো তা করতে পারছি না। উল্টো এই ছোট বয়সে তোকেই সংসারের গাড়ি টানতে হচ্ছে। আমি জানি তোর এতে অনেক কষ্ট হয়, তাই না রে? ঠাকুমা, তুমি চুপ করো তো, আমার একটুও কষ্ট হয় না। আর তাছাড়া মা মারা যাওয়ার পর তুমি তো আমায় এত বড় করেছো, কত কষ্ট করেছো। এখন তুমি অসুস্থ, তাই এখন তোমার সকল দায়িত্ব আমার। তোমায় এখন এত কথা বলতে হবে না, বুঝলে? তোমায় তো সুস্থ হতে হবে। বলো, বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠাকুমা, আমি বাজারে যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে। এখন না গেলে আম পচে যাবে। এই বলে করুণা আম বিক্রি করতে বাজারে চলে যায়। ওই গ্রামের সকলেই করুণাকে অনেক পছন্দ করত, তাই সকলে করুণার কাছ থেকে আম কিনত। এভাবে ভালোই চলছিল করুণার দিন। একদিন করুণা আম বিক্রি করে বাড়ি যাচ্ছিল, তখনই হঠাৎ করুণা রাস্তার পাশে তার বয়সী একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে ডাস্টবিনের খাবার তুলে তুলে খাচ্ছিল। এ কি, তুমি এই পচাবাসি ডাস্টবিনের খাবার কেন খাচ্ছ? এগুলো তো ভালো খাবার নয়, এগুলো ফেলে দাও। না, আমি এগুলো ফেলবো না, আমার খুব খিদে পেয়েছে, তাই আমি এগুলো খাচ্ছি। তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার নাম তিশা, আর আমার বাড়ি কুন্দলপুর গ্রামে। নদী পার হলে কুন্দলপুর গ্রাম। আমি নদীতে ভাসতে ভাসতে কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এসেছি, না হলে ওই রাক্ষসী আমাকেও খেয়ে ফেলতো। রাক্ষসী? হ্যাঁ, রাক্ষসী। আমাদের গ্রামে এক ভয়ঙ্কর রাক্ষসী এসেছে, যে আমাদের গ্রামকে তছনছ করে দিচ্ছে। ওই রাক্ষসী গ্রামের সব ছোট বাচ্চাদের খায়। আমার ছোট বোনকে ওই রাক্ষসী খেয়ে ফেলেছে। আমাকেও খেতে চেয়েছিল, কিন্তু আমি ওই গ্রাম থেকে পালিয়ে এসেছি। এ তো দেখি সাংঘাতিক কাণ্ড। না জানি ওই রাক্ষসী কত মায়ের কোল খালি করেছে। তুমি ভেবো না, চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি তোমার কাছ থেকে সব শুনবো। আর তোমার শরীরের অবস্থাও তো খুব খারাপ, অনেক জায়গায় জখম হয়ে আছে।
তুমি চলো আমার সাথে। এরপর করুণা তিশাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। সত্যি দিদি, তুমি অনেক ভালো। তোমার মতো মানুষ হয় না। তুমি এভাবে বলো না। এখন আমাকে কিছু একটা করতে হবে। তোমাদের গ্রামকে ওই রাক্ষসীর হাত থেকে রক্ষা করতেই হবে। ওই রাক্ষসী অনেক ভয়ঙ্কর। তুমি ওর কিচ্ছু করতে পারবে না। আমাদের গ্রামের দক্ষিণে এক ভৈরবী মা থাকে। তিনি নিশ্চয়ই এর কোনো সমাধান দিতে পারবে। চলো আমরা বরং তার কাছে যাই। এরপর তারা দুজনে মিলে সেই ভৈরবী মার কাছে যায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা বলে, তোরা যে রাক্ষসীর কথা বলতেছিস তার নাম হলো খাম্বা রাক্ষসী। ও খুবই ভয়ঙ্কর রাক্ষসী। ওকে শেষ করা এত সোজা নয়। আপনি তো প্রসিদ্ধ মা, কত ডাইনি রাক্ষসীকে ভরসা করেছেন। তবে আপনি ওই রাক্ষসীর হাত থেকে ওই গ্রামকে বাঁচান মা। দয়া করুন মা। আমায় ক্ষমা করো, আমি যে ওই রাক্ষসীকে মারতে পারবো না। ওই রাক্ষসীকে মারা বা বধ করা আমার ক্ষমতা নেই। তবে এখন কি হবে? কি করব আমি? কি করে গ্রামকে বাঁচাবো? কে সাহায্য করবে আমায়? শোন, তোকে একজনেই সাহায্য করতে পারে, আর সে হলো তিতাস নদীর মায়াবী জলপরী। উনি অনেককেই সাহায্য করেছে। যদি তুই মন থেকে ওই জলপরীকে ডাকিস, আর তোর ডাকে যদি জলপরী সন্তুষ্ট হয়, যদি সে মনে করে তোকে সাহায্য করবে, তবে সে ওই নদী থেকে উঠে আসবে। একমাত্র উনিই তোকে সাহায্য করতে পারে। তবে আমি তিতাস নদীতেই যাব। তিশা, তুমি ঠাকুমার কাছে যাও। আমি তিতাস নদীতে যাচ্ছি। এরপর করুণা সেখান থেকে তিতাস নদীতে চলে যায় আর নদীর কিনারে গিয়ে জলপরীকে ডাকতে থাকে। জলপরি, জলপরি, কোথায় তুমি? আমাকে সাড়া দাও। তুমি আমাকে সাহায্য করো। তোমার সাহায্যে যে আমার খুব প্রয়োজন। আমি যে অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমায় সাহায্য করো। একি, জলপরি তো এখনো আসছে না। তবে কি জলপরি আমার ডাকে আসবে না? জলপরি, ও জলপরি, কোথায় তুমি? তোমার সাহায্যের আমার খুব দরকার। আমায় যে ওই গ্রামকে বাঁচাতেই হবে। আমার ডাকে সাড়া দাও। এসব বলে করুণা নদীর কিনারায় কাঁদতে থাকে আর হঠাৎই নদী থেকে সেই জলপরী উঠে আসে। এ দেখে তো করুণা অনেক খুশি হয়। তুই অনেক ভালো। তুই নিজের জন্য কিছু না চেয়ে অথচ একটা অচেনা গ্রামকে বাঁচানোর জন্য কাঁদছিস। হ্যাঁ জলপরি, বলুন কি করে আমি ধ্বংস করব ওই রাক্ষসীকে? একমাত্র তুই পারবি এই কাজ করতে। যোদ্ধা বংশের মেয়ে তুই, যেমন সাহসী তেমনই পরোপকারী। তাই শুধু তুই পারবি। শোন তবে, তিতাস নদী পেরিয়ে রূপসাগর, আর ওই রূপসাগরের মধ্যেই কাছেই এক দ্বীপ রয়েছে। ওই দ্বীপে রয়েছে এক অদ্ভুত মায়াবী গাছ, যেখানে আম গাছে আম নয় বরং কলা ধরা আছে। ওই কলা বড়ই বিষাক্ত। ওই কলা খেলেই কেবল ওই রাক্ষসী মৃত্যুবরণ করবে। তবে ওই কলা পাহারা দেয় এক বিষাক্ত সাপ। এই নে এই পাথর। এই পাথর তোর হাতে থাকলে কিচ্ছু করতে পারবে না ওই সাপ। আর এই নে নৌকা, আর এই নৌকায় করে তুই রূপসাগরে যা। এই বলেই জলপরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর করুণার নৌকায় করে রূপসাগরের কাছের দ্বীপে সেই অদ্ভুত মায়াবী গাছের কাছে যায়, যেখানে আম গাছে কলা ধরা ছিল। এরপর করুণা সেই আম গাছ থেকে কলা ছিঁড়ে নেয়। করুণার হাতে জলপরীর দেয়া পাথর থাকার কারণে করুণাকে সাপ কিছুই করে না। এরপর করুণা ওই কলা আর তিশাকে সাথে নিয়ে তিশাদের গ্রামে চলে আসে আর কৌশলে রাক্ষসীকে সেই কলা খাইয়ে দেয়। আর কলা খাওয়ার সাথে সাথেই রাক্ষসী ভৎস হয়ে যায় আর পুরো গ্রাম রাক্ষসীর হাত থেকে রক্ষা পেয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।